আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি আরো বেশি সম্মানিত বোধ করছি এই কারণে যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এক বীর যোদ্ধা, এক বীর শহীদের নামে তৈরি করা স্টেডিয়াম। রংপুরের ইতিহাস দীর্ঘদিনের। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে এইখানে রংপুরে লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে শহীদ আবু সাইদ আমাদেরকে দেখিয়েছেন কি করে লড়তে হয়, প্রাণ বাজি করে, প্রাণ দিয়ে হলেও কি করে স্বৈরাচারকে মোকাবিলা করতে হয়। শহীদ আবু সাইদ সহ অসংখ্য মানুষের 1400 জন তরুণ, 1400 জন ছাত্র, শিক্ষক, রিক্সা চালক, শ্রমিক, দোকান কর্মচারী, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের রক্তের মধ্য দিয়ে যে পথ তৈরি হয়েছে সেই পথ আজকে আমাদের এখানে নিয়ে এসছে। আপনারা অনেকেই জুলাই জাতীয় সনদ দেখেছেন। জুলাই জাতীয় সনদ যখন ছাপা হয়েছে তখন সেটা কালো কালিতে ছাপা হয়েছে, কিন্তু এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা, এটা মনে রাখবেন। জুলাই জাতীয় সনদ কালো কালিতে লেখা ছাপা হলেও লেখা হয়েছে 1400 মানুষের রক্ত দিয়ে। এইটাই আমাদের মনে রাখা দরকার। আর আমরা এখানে এসেছি কেন? আপনারা দীর্ঘ সময় ধরে শুনেছেন গণভোটের প্রচারের জন্য, জাতীয় সংসদে নির্বাচনে উদ্বুদ্ধকরণের জন্য। আমি বলি এটা উপলক্ষ মাত্র। আমরা এই উপলক্ষে এখানে এসেছি, কিন্তু আসলে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ দুটো দায়িত্বের কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। প্রথম দায়িত্ব হচ্ছে যে মানুষগুলো প্রাণ দিলেন, যারা 16 বছর ধরে অত্যাচার নিপীড়নের শিকার হলেন, যার মধ্যে আপনারা অগ্রগণ্য, যারা দীর্ঘদিন ধরে সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে বারবার সামনের দিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এগিয়ে নিয়ে গেছেন, সেই সব মানুষ, তাদের যে আত্মদান, সেই আত্মদানের মধ্য দিয়ে আমাদের যে দায়, সেই জন্য আমরা এখানে এসেছি। এটা আমাদের প্রথম দায়িত্ব। এই কথা মনে করা, আমাদের সকলের বুকের মধ্যে ধারণ করা যে এদেশে গুম হয়েছে মানুষ, বোন অপেক্ষা করেছে ভাইয়ের জন্য, যে ফিরে আসে নাই, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে মানুষ, নিপীড়িত হয়েছে মানুষ। এই 16 বছরের ইতিহাসে যারা নিপীড়িত হয়েছেন, প্রাণ দিয়েছেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে মায়ের বুক খালি হয়েছে, তারা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের কথা, সেই দায়ের কথা মনে করার জন্য আজকে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের একটা দায়িত্ব দেয়া হয়েছে, আমরা যারা জীবিত আছি তাদের উপরে এই দায়িত্ব যে মানুষেরা প্রাণ দিলেন, নিপীড়ন হলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন, তারা যে স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন, তা যেন ভবিষ্যতে এই দেশে ফেরত না আসে। দ্বিতীয় আরেকটা দায়িত্ব আছে, এই দেশটা ভবিষ্যতে কেমন হবে। বাংলাদেশের যেই প্রায় 18 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 6 কোটি মানুষ হচ্ছে 18 থেকে 35 বছর বয়সের।
বাংলাদেশে সাধারণত গড় আয়ু হচ্ছে 72 বছর। আমরা সমস্ত জনগোষ্ঠী যদি গড় বয়স করি, তার বয়স মাত্র 24 বছর। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে অন্তত পক্ষে গড়ে প্রত্যেকে আগামী 48 বছর বাঁচবেন। কেমন বাংলাদেশে তারা বাঁচবেন? সেই বাংলাদেশ আমরাই তৈরি করে তাদের হাতে তুলে দেব। সেটা তুলে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আজকে আমরা এখানে এসেছি। আমরা এখানে এসেছি যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্যভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। এই দায়িত্বের কারণে আমরা এসেছি। জুলাই জাতীয় সনদ, তার ভিত্তিতে যে গণভোট, অনেকেই প্রশ্ন করেন গণভোট বিষয়টা কি? 35 বছরের দেশে কোনো গণভোট হয় নাই। গণভোট আসলে খুব সহজ বিষয়। সেটা হচ্ছে এটা একটা হ্যাঁ না ভোট। আমরা সবাই ভোট দেই, বিভিন্ন সময় ভোট দেই, সমিতিতে ভোট দেই, আমাদের ইউনিয়ন পরিষদে ভোট দেই, আমাদের উপজেলায় ভোট দেই। সেরকম একটা ভোট জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য হবে, কিন্তু গণভোটও ওই রকম একটা ভোট। কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই, যখন আমরা সমিতির নির্বাচনে ভোট দেই, আমরা যখন জাতীয় সংসদে ভোট দেই, তখন আমরা বিবেচনা করি একজন ব্যক্তিকে, উনি কি ভালো, উনি কি সৎ, উনি কি কাজটা করতে পারবেন। সেই সমস্ত বিবেচনায় আমরা একজন মানুষকে ভোট দেই একটা নির্ধারিত সময়ের জন্য। জাতীয় সংসদে 5 বছর তাদের সদস্য থাকার কথা। গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছি না। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী 5, 10, 15, 20 বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। আপনি যখন জাতীয় সংসদ তৈরি করবেন, তার সদস্যদের তৈরি করবেন, তারা 5 বছরে দেশ চালাবেন, কিন্তু কিভাবে চালাবেন তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন। কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন, তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবে। কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি তৈরি করেনি। অতীতে গণভোটে আমরা 2বার সিদ্ধান্ত দিয়েছিলাম। একবার জেনারেল জিয়াউর রহমানের সময়, এক সময় জেনারেল এরশাদের সময়, যে তার নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উপর আস্থা আছে কিনা। এইবার কিন্তু সেই প্রশ্ন করা হয় নাই আপনার কাছে। অধ্যাপক ইউনূস বলছেন না যে এইটায় আস্থা রাখুন, তাহলে আমি আগামী 5 বছর ক্ষমতায় থেকে বাস্তবায়ন করে দেব। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করেন নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে, যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তা সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। কেন? 30টা রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কোটি কোটি সমর্থক আছেন, কিন্তু তার বাইরেও তো মানুষ আছে। তাদের কথা কি আমরা শুনবো না? অবশ্যই শুনব। প্রত্যেকের ভোট সে কারণেই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই আপনারা বলবেন, আপনারা এই যে দিক নির্দেশনা তৈরি হয়েছে, সেই দিক নির্দেশনায় আপনাদের সম্মতি আছে কিনা। আমরা বলছি আপনাদের সম্মতি আমরা চাই। কেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায়
যে কোনো দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করে দিতে পারেন। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে ভবিষ্যতে রাষ্ট্রপতি একা কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারবেন না। ভুক্তভোগীদের পরিবারের সম্মতি লাগবে। কারণ কি, আমরা দেখেছি দণ্ডিত অপরাধী সর্বনিম্ন অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালত, সবগুলো আদালত বলেছে এই লোকটি অপরাধী, দণ্ডিত, এই লোকটি ক্ষমার অযোগ্য। অথচ রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছেন। দুদিন পরে সে আপনার দরজায় দাঁড়িয়ে আপনার ভাইকে যে খুন করেছে সে আপনাকে হুমকি দিচ্ছে। এই ব্যবস্থা চলতে পারে না। এই ব্যবস্থা চলতে পারে না বলেই জুলাই জাতীয় সনদে আমরা বলছি রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে। আর এই যে রাষ্ট্রপতির নামে যাদের দণ্ডিত অপরাধীদের ক্ষমা করা হয়, তাদের আসলে ক্ষমাটা করেন কে? ক্ষমাটা করেন আসলে প্রধানমন্ত্রী। কারণ বাংলাদেশের সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি দুটো বিষয় ছাড়া আর কোনো বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, সেটাও বেশ হাস্যকর এই কারণে যে প্রধানমন্ত্রীর নিয়োগটা তো আমরা যাকে বেশি ভোট দেব, সংখ্যাগরিষ্ঠ দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য যা থাকবে তিনিই প্রধানমন্ত্রী হবে। আরেকটা হচ্ছে বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে। তাহলে এই যে রাষ্ট্রপতি দণ্ডিত অপরাধীদের ক্ষমা করে দেন, কে নির্দেশ দেয়? কে কলকাঠি নাড়ে? প্রধানমন্ত্রী নাড়ে। এই প্রধানমন্ত্রীর ক্ষমতার তো শেষ নাই। কিরকম? প্রধানমন্ত্রীর ক্ষমতার শেষ নাই এই অর্থে যে তিনি যতবার বিজয়ী হবেন প্রধানমন্ত্রী হতে পারবেন। সর্বোপরি যেটা, বাংলাদেশে আমরা ভোট দিতে পারি না। কারণ কি? নির্বাচন কমিশন শিরদাঁড়া নাই, শক্ত করে দাঁড়াতে পারে না। দাঁড়াতে পারে না তার কারণ হচ্ছে ওইটা স্বাধীন না। ওইটার নিয়োগ কে দেয় বলে ওইটাও রাষ্ট্রপতি দেন। তো রাষ্ট্রপতি কার কথা দেন? প্রধানমন্ত্রীর কথায় দেন। তো প্রধানমন্ত্রী কাকে দেবেন? নির্বাচন কমিশনে, যে তাকে বিজয়ী করার নিশ্চয়তা দেবে। আমরা সেটা রাখতে চাই? তাহলে আমাদের এটা বদলাতে হবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যেটা বদলাতে হবে। এখন আপনারা সবাই যদি বলেন যে হ্যাঁ বদলাতে হবে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বলে হ্যাঁ বদলাতে হবে, তাহলে কোনো রাজনৈতিক দলের কোনো সুযোগ নেই সেখান থেকে সরে যাওয়ার। শুধু এইটা না, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূচনা হয়েছিল কিসের থেকে? কোটা সংস্কারের জন্য, তাই তো? কিন্তু কোটা সংস্কার তো কেবল একটা আলাদা বিষয় নয়। বাংলাদেশের সরকারি পর্যায়ে নিয়োগের পদ্ধতিটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, কর্ম কমিশনের মধ্য দিয়ে। কর্ম কমিশনের অবস্থাটা কি ছিল? আওয়ামী লীগের একজন নেতা, শীর্ষ নেতা বলেছিলেন ছাত্রলীগের ছেলেদের, আপনার পরীক্ষা নেন, বাদ বাকিটা আমরা দেখব। তার মানে হচ্ছে আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান যোগ্যতা মেধা সত্ত্বেও পরীক্ষা দেবে কিন্তু চাকরি পাবে না। কারণ কি? কারণ ওই যে পিএসসি তৈরি করে ক্ষমতাসীন দল, তার লোক বসায়, তাদের পছন্দের লোকদের চাকরি দেয়। সেটা আবার করার জন্য কোটা বানায়, এইটা বানায়, সেইটা বানায়। সেটা বন্ধ করতে চান? রাজনৈতিক দলগুলোও চায়। সেইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ। আমরা বলছি এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেবে সরকার, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দল যাদের প্রতিনিধি আছে জাতীয় সংসদে। জাতীয় সংসদে যাদের প্রতিনিধি আছে তাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটা কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, সরকারি কমিশনে নিয়োগ দেওয়া হবে। জুলাই জাতীয় সনদে আছে যে দুর্নীতির
দমনের জন্য যে সংস্থা, সেটাকে স্বাধীন করতে হবে। কেন? আপনি হয়তো বলতে পারেন ওইখানে ঢাকায় এক দুর্নীতি দমন কমিশন, তার একটা অফিস এখানে আছে, এইটা বদলে গেলে আমার কি লাভ? আপনার লাভ হচ্ছে এইটা, আপনার লাভ হচ্ছে এইটা যে আসলে সরকার চলে আপনার পয়সায়। এই যে 16 বছর ধরে লুটপাট হয়েছে, এটা কার পয়সা? আপনার পয়সা। যখন দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তখন এই ক্ষমতাসীনরা চাইলেই লুটপাট করে এই দেশ থেকে পার পাবে না। সেইটার ব্যবস্থা করা দরকার। আমরা বলছি যে তাহলে লুটপাট বন্ধের আরো ব্যবস্থা রাখতে হবে। কিরকম? জাতীয় সংসদে যে সমস্ত কমিটি টাকা পয়সার হিসাব টিসাব সরকারের কাছ থেকে নিতে পারে, সেই রকম অন্যতম 3টা গুরুত্বপূর্ণ কমিটির প্রধান যেন বিরোধী দলের থেকে হয়, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তাতে কি হবে? ওই যে এই প্রকল্পে 50,000 কোটি টাকা, ওই প্রকল্পে 45,000 কোটি টাকা লিখলাম, পাবলিকের টাকা খরচ করলাম, অন্তত পক্ষে আপনার প্রতিনিধি বিরোধী দল থেকে দাঁড়িয়ে ওই কমিটির প্রধান হিসেবে মন্ত্রীকে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করতে পারবে যে এই টাকা কিভাবে খরচ হচ্ছে, কেন এই টাকা খরচ হচ্ছে, এই প্রশ্ন তারা করতে পারবে। এই ভীতিটা থাকলে চুরিটা কমবে। এই ভীতিটা তৈরি করা দরকার। কি কারণে? কারণ হচ্ছে দেশটা আপনার। আমরা বলেছি যে বিচার বিভাগ স্বাধীন করা দরকার। কি কারণে? বিচার বিভাগ স্বাধীন করার ব্যাপারে রাজনৈতিক দলের মধ্যে কোনো ভিন্ন মত নাই। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ আনার ব্যাপারে, উপজেলা পর্যায়ে আদালত নেওয়ার ব্যাপারে। কারণ কি? ইনসাফ পেতে হলে প্রথমে তো বিচার বিভাগের দরজায় আপনাকে যেতে হবে। ওই দরজাটাই তো ঢাকায় নিয়ে বসায় রাখা হয়েছে। আপনি একটা অন্যায় মামলায় একটা আগাম জামিনের জন্য ঢাকায় যেতে হয়। কি পরিমাণ অর্থ এবং টাকা পয়সায় শুধু নয়, কি পরিমাণ কষ্টের ব্যাপার মানুষের জন্য। অধিকাংশ ক্ষেত্রে আমি প্রান্তিক এলাকা থেকে, দুর্গম এলাকার থেকে মানুষ এসে বিচার চাইতে গিয়ে ফতুর হয়ে যাচ্ছেন। যাতায়াতের খরচ, থাকার খরচ, তারপরে তো দালাল আছে। বন্ধ করতে চান? তাহলে কিভাবে বন্ধ করবেন? ওই যে রক্তের লেখা যে সনদ, সেইখানে লেখা আছে এটা বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে অধিকাংশ দলে। প্রধানমন্ত্রী 16 বছর 21 বছর থাকলে কি হয় আমরা তো দেখেছি। সেজন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কেউ এক জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। চান সেটা? তাহলে আপনাদেরকে বলতে হবে, শুধু আপনি নয়, অন্যদের বলতে হবে। আপনারা চান, আপনারা বোঝেন, আপনারা ইমাম মানুষ, নেতৃত্ব দেন, তাহলে অন্যদেরকে বোঝান যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে হ্যাঁ না ভোট, সেই হ্যাঁ না ভোটের মূল কথাটা হচ্ছে দেশটা বদলাবার চেষ্টা করতে হবে, দেশটা বদলাতে হবে। অনেকে বলেন অনেক প্রশ্ন, তার মধ্যে 4টা প্রশ্ন, একটা হ্যাঁ না। মূল কথা তো একটাই, মূল কথা তো একটাই। আপনি পুরনো ব্যবস্থা বহাল রাখতে চান না নতুন করে দেশটাকে গড়ে তুলতে চান? এইটাই প্রশ্ন। নতুন করে গড়ে তুলতে হলে আপনাকে বলতে হবে, কেবল আপনি বললে হবে না, অন্যদের বুঝিয়ে বলতে হবে। মানুষ পরিবর্তন চায়, না হলে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হতো না। ফলে এই যে প্রশ্নগুলো, এই যে পরিবর্তনের জায়গাগুলো, সেইগুলি আপনারা যদি মানুষকে বোঝাতে পারেন, মানুষকে উৎসাহী করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আমি নিশ্চিত যে মানুষ হ্যাঁ বলবেন। তাদেরকে নির্বাচনের ব্যাপারে উৎসাহী করুন,
আপনারা যখন 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন, যাওয়ার আগে অন্যদেরকে নিয়ে যান সাথে, চলুন আমরা একসাথে যাই। আগের থেকে বলুন, 2টা ব্যালট থাকবে, আপনাদেরকে দেয়া হবে 2টা ব্যালট, একটা সাদা আর একটা গোলাপি রঙের। সাদা ব্যালটে জাতীয় সংসদের যারা প্রার্থী, দলের প্রার্থী, তাদের নাম থাকবে, মার্কা থাকবে। আপনার যাকে মনে চায়, যাকে যোগ্য মনে করেন, সাদা ব্যালটে তাকেই ভোট দিন। কোন দলে ভোট দেবেন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যাকে মনে হয় ভোট দিন। আর ওইখানে একটা মার্কা তো থাকবে, তাই না? সেই মার্কায় ভোট দেবেন। আর গোলাপিতেও একটা মার্কা থাকবে। অনেকে বলে আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি মনে করছেন যে দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে ভবিষ্যতে, ওই যে বললাম, আমাদের অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ জনগণ আসলে বয়স অত্যন্ত কম। আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। 1972 সালে স্বাধীনতার পরে অনেক দেশের অনেক মানুষ বলেছিল বাংলাদেশ জায়গাটা টিকবে না, এত মানুষ, এত কম সম্পদ, টিকবে না দেশটা। বাংলাদেশের মানুষ শুধু টিকিয়ে রাখে নাই, বাংলাদেশের মানুষ একটা উন্নত, উন্নয়নশীল দেশে আমরা পরিণত করতে পেরেছি আমাদেরকে। আমরা পারি, আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই সুযোগ সকলের সামনে গত 54 বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি। রংপুরের শহীদ আবু সাইদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যত প্রতিকূলতাই থাকুক, যদি ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে থাকেন, তবে বিজয় অনিবার্য। আমরা বলেছি যে দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আপনার হাতে। গণভোট হচ্ছে সেই দরজা, দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন, সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যে ঐক্যের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ।